ওকে, তাহলে আমরা শুরু করি। চ্যাপ্টার নাম্বার 12, অ্যাকাউন্টিং ফর এনজিও। অধ্যায়ের নাম কি? অ্যাকাউন্টিং ফর এনজিও। তাহলে এনজিও প্রতিষ্ঠানের হিসাব। এর আগে আমরা 11 নম্বর অধ্যায় করেছি, নন প্রফিট অর্গানাইজেশন। কি করেছি? নন প্রফিট অর্গানাইজেশন। ঠিক আছে। নন প্রফিট অর্গানাইজেশন বলতে শুধু কি এনজিও কে বোঝায় না, শুধু এনজিও কে বোঝায় না, সব ধরনের প্রতিষ্ঠান, যে ধরনের প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, জনকল্যাণ করা, তাদেরকেই বলে নন প্রফিট অর্গানাইজেশন। আর 12 নম্বর চ্যাপ্টারের নাম কি? অ্যাকাউন্টিং ফর এনজিও, মানে শুধুমাত্র এনজিও প্রতিষ্ঠানের হিসাব। এইখানে আমাদের 3 ধরনের অঙ্ক করতে হবে। একটা হচ্ছে 1 নম্বরে ক্যাশ বুক করতে হবে। কি করতে হবে? ক্যাশ বুক। 2 নম্বরে কি করতে হবে? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার্স অ্যাকাউন্ট, মানে আয় এবং ব্যয়ের হিসাব, এই এনজিও প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের হিসাব। আর 3 নম্বর রিকোয়ারমেন্টে করতে হবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী। এই কাজগুলো আমাদের করতে হবে। এই 3টা রিকোয়ারমেন্ট আমাদের করতে হবে। খুব ভালোভাবে শুনি কি বললাম, যে আমাদের এখানে 3 ধরনের অঙ্ক করতে হবে। একটা হচ্ছে ক্যাশ বুক তৈরি করতে হবে, একটা হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আর একটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। চলে আসছে। কি কি অঙ্ক দেখেন? ক্যাশ বুক। ক্যাশ বুক কিভাবে তৈরি করব? ক্যাশ বুক তৈরি করব হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে সিঙ্গেল কলাম আর একটা হচ্ছে ডাবল কলাম। সিঙ্গেল কলাম ক্যাশ বুক তৈরি করব, আর একটা কি তৈরি করব? ডাবল কলাম ক্যাশ বুক তৈরি করব। এখন কথা হচ্ছে সিঙ্গেল কলাম ক্যাশ বুকে কয়টা ছক হবে? সিঙ্গেল কলাম ক্যাশ বুকে আমাদের ছক হবে 8টা। সিঙ্গেল কলাম ক্যাশ বুকে আমাদের ছক হবে কয়টা? 8টা। নেট চলে গেল কি? আমরা ছিলাম হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার 12, অ্যাকাউন্টিং ফর এনজিও। বলেছিলাম যে ক্যাশ বুক করতে হবে। এই ক্যাশ বুক হচ্ছে দুই ভাবে করতে হবে, একটা হচ্ছে সিঙ্গেল কলাম আর একটা হচ্ছে ডাবল কলাম। তো সিঙ্গেল কলামের পাশে দেখো 8 লিখে রাখছি, তার মানে কি 8 লিখে রাখছি, এটা হচ্ছে 8 ঘর, 8টা ঘর বিশিষ্ট। আর ডাবল কলাম হবে 10টা ঘর বিশিষ্ট। এই সিঙ্গেল কলাম হোক আর ডাবল কলাম হোক, এইখানে ডেবিট পাশ আর ক্রেডিট পাশ থাকবে। ডেবিট পাশে কি বসবে আর ক্রেডিট পাশে কি বসবে, আমি সেটা একটু আলোচনা করে দিই। ডেবিট পাশে বসবে ইনকাম গুলা, ডেবিট পাশে বসবে কি ইনকাম গুলা, আয় গুলা। আর ক্রেডিট পাশে বসবে কি এক্সপেন্স গুলা, মানে ব্যয় গুলা। এক কথায় নগদ অর্থ আসলে ডেবিট পাশে, আর চলে গেলে ক্রেডিট পাশে, মানে ব্যয় হলে তো চলে যাবে, আর চলে গেলে সেটা কোথায়? এক্সপেন্স পাশে। ওকে। আর যদি নগদ অর্থ আসে, মানে ইনকাম হয়, আয় হয়, বেড়ে যায়, তাহলে ডেবিট পাশে বসবে। এই হচ্ছে মূল কাহিনী। তাহলে আমাদের দুই ঘর মানে দুইটা পদ্ধতিতে ক্যাশ বুক করতে হবে, একটা হচ্ছে সিঙ্গেল কলাম আর একটা হচ্ছে ডাবল কলাম। সিঙ্গেল কলামে হবে 8টা ঘর আর ডাবল কলামে হবে 10টা ঘর। 2 নম্বর যেটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস, এটা আমি অনেকবার বলেছি যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টসে আপনাদের এর আগে যে অধ্যায় করাইছি সেই অধ্যায়েও আমি দেখাইছি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার্স এর। কি হচ্ছে, নেট চলে যাচ্ছে কেন? বলতেছিলাম যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার্স অ্যাকাউন্ট, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার্স অ্যাকাউন্ট, এটা কিন্তু আমরা বহুত আলোচনা করেছি এর আগের অধ্যায়, 11 নম্বর অধ্যায়ে যেখানে করেছিলাম, সেখানে কিন্তু এটা নিয়ে আমরা বহুত আলোচনা করেছি। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার্স অ্যাকাউন্ট নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি, তাই না? তাহলে ইনকাম পাশে ইনকাম গুলো, এক্সপেন্ডিচার পাশে এক্সপেন্ডিচার গুলো আসবে, ইনকাম পাশে ইনকাম গুলো আর এক্সপেন্ডিচার পাশে এক্সপেন্ডিচার গুলো আসবে। ঠিক এর আগের অধ্যায়ে যা যা করেছি সেম সেম এন্ট্রি গুলো থাকবে, সেম সেম জিনিসগুলো এই ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে বসাতে হবে। এরপরে আছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণী। এর কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা আলোচনা করব। এখানে দুই ধরনের বই করতে হবে, একটা হচ্ছে ক্যাশ বুক আর একটা হচ্ছে পাস বুক। সেটাও নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, এখন আমরা দেখব যে ক্যাশ বুক, এই যে ক্যাশ বুকে হচ্ছে সিঙ্গেল কলামে কি কি ঘর থাকবে আর ডাবল কলামে কি কি ঘর থাকবে। লক্ষ্য করেন, এখানে ক্যাশ বুকের সিঙ্গেল কলামে থাকবে হচ্ছে ডেবিট পাস আর ক্রেডিট পাস। কি থাকবে? ডেবিট পাস আর ক্রেডিট পাস। ডেবিট পাসে থাকবে ডেট, পার্টিকুলার, রেফারেন্স, টাকা। আর ক্রেডিট পাশে থাকবে কি? সেম, ডেট, পার্টিকুলার, রেফারেন্স, টাকা। ক্রেডিট পাশে কি কোন এন্ট্রি গুলো আসবে, ডেবিট পাশে কোন এন্ট্রি গুলো আসবে সেটা কিন্তু আমি বলেই দিছি। ক্রেডিট পাশে আসবে হচ্ছে কোনগুলা? এক্সপেন্স গুলা। আর ডেবিট পাশে আসবে কোনগুলা? ইনকাম গুলা। এবার দেখেন ডাবল কলামে জাস্ট পার্থক্য দেখেন, ডাবল কলামে 10টা ঘর, কিন্তু পার্থক্য হচ্ছে শুধুমাত্র এইখানে পার্থক্য, ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ক্যাশ আর ব্যাংক। নাম থাকবে কি? ক্যাশ আর ব্যাংক। আর এপাশে থাকবে কি? ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ক্যাশ আর ব্যাংক। ক্যাশেও পরিশোধ হতে পারে অথবা ব্যাংকে চেকের মাধ্যমেও পরিশোধ হতে পারে। এই হচ্ছে কাজ। তো এই ডাবল কলামের ঘর আর সিঙ্গেল কলামের ঘর দেখলাম। এখন মূল যে কাজটা, আমি তো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার্স নিয়ে আলোচনা করব না। কেন আলোচনা করব না? কারণ এর নিয়ে বহুত আলোচনা করেছি, বহুত অঙ্ক করাইছি এর আগের অধ্যায়ে, 11 নম্বর অধ্যায়ে। এখন
আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণীটা। এখানে ডাবল ব্যালেন্স কারেকশন মেথডে অঙ্ক করতে হয়। কোন মেথডে? ডাবল ব্যালেন্স কারেকশন মেথডের অঙ্ক থাকে। প্রতি বছর দেখবা যে এই অধ্যায় থেকে একটা না একটা অঙ্ক 10 মার্কের অথবা 4 মার্কের থাকতেছে। অল্প কয়েকটা অঙ্ক সেখান থেকে এইগুলা বেশি বেশি থাকে, অল্প কয়েকটা অঙ্ক সেখান থেকে এগুলা কি বেশি বেশি থাকে। এবার দেখেন, তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট টি ফরম্যাট, কোন ফরম্যাটে করব? আমরা টি ফরম্যাটে করব। এখানে আমাদের ক্যাশ বুক কি থাকবে আর কি থাকবে? পাসবুক থাকবে। কি থাকবে? ক্যাশ বুক থাকবে আর পাসবুক থাকবে। ক্যাশ বই আর পাস বই। ক্যাশ বই মানে কি? যেটা আপনার কাছে থাকবে। আর পাস বই মানে কি? ব্যাংকের বই, যেটা আর কি ব্যাংকের সাইটটা। ঠিক আছে। ক্যাশ বুকের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স থাকলে ব্যাংকে টাকা জমা আছে, লিখে রাখতে পারেন। ক্যাশ বুকের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স থাকলে ব্যাংকে টাকা জমা আছে। আর ক্যাশ বুকে যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে ব্যাংকে জমা অতিরিক্ত, মানে ব্যাংকে টাকা জমা অতিরিক্ত রয়েছে, কম রয়েছে। পাসবুকের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স থাকলে ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়। তাহলে পাসবুকে যদি ডেবিট হয় তার মানে ব্যাংকে কোনো টাকা নেই, ধরেন উঠাই নিচ্ছে। আর পাসবুকে যদি ক্রেডিট হয় তাহলে ব্যাংকে টাকা জমা আছে। এই জন্য দেখবেন যখন আমরা ব্যাংক থেকে টাকা তুলি তখন মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়েছে। আর যখন আমরা ব্যাংকে টাকা জমা রাখি তখন লেখা আসে যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এই জন্য পাসবুকের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স মানে কি? জমা অতিরিক্ত, মানে কমে যাচ্ছে টাকাটা বা কম আছে। আর পাসবুকের ক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স মানে কি? টাকা বেশি পরিমাণ জমা হচ্ছে অথবা ব্যাংকে জমা রয়েছে। এই জিনিসটা মাথায় রাখবেন। কোনটা পাসবুক আর কোনটা ক্যাশবুক বুঝবো কিভাবে? তার জন্য কিন্তু এই লেখা দুইটা মুখস্থ রাখতে হবে। এখানে দেখেন লিখে দিয়েছি। যদি কখনো অঙ্কের ভিতরে দেখি লেখা রয়েছে ক্যাশ ব্যালেন্স পার বুকস অথবা ব্যালেন্স অ্যাজ পার বুক, এই দুইটা কথা লেখা থাকে কি? ক্যাশ ব্যালেন্স পার বুকস অথবা ব্যালেন্স অ্যাজ পার বুক, এই কথাটাই লেখা থাকে তাহলে সেটা ক্যাশ বুক। আর যদি লেখা থাকে ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক অথবা ব্যালেন্স অ্যাজ পার স্টেটমেন্ট, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, এই কথা লেখা থাকে তাহলে সেটা হচ্ছে কোন বুক? পাসবুক। তাহলে কি কথা থাকবে? ক্যাশ বুকের ক্ষেত্রে থাকবে ক্যাশ ব্যালেন্স পার বুকস। কি থাকবে? ক্যাশ ব্যালেন্স পার বুকস অথবা ব্যালেন্স অ্যাজ পার বুকস, এই কথাটি লেখা থাকবে। থাকলে আমরা বুঝে নেবো এটা ক্যাশ বুকের ব্যাংক স্টেটমেন্ট করতে। কি কিসের ব্যাংক স্টেটমেন্ট করতে বলছে? ক্যাশ বুকের ব্যাংক স্টেটমেন্ট করতে বলছে। আর যদি বলা থাকে ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক অথবা ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, এই কথাটি বলা থাকে তাহলে আমরা বুঝবো এটা পাসবুক। কোন বুক? পাসবুক। ক্লিয়ার? এখন পাসবুকের ক্ষেত্রে কি কি হবে আর হচ্ছে ব্যাংক বুক বা সরি ক্যাশ বুকের ক্ষেত্রে কি কি হবে আর হচ্ছে পাসবুকের ক্ষেত্রে কি কি হবে সেটা আমরা এখন দেখব। এই যে এই এন্ট্রিগুলো মুখস্থ রাখতে হবে। এই নিয়ম মুখস্থ রেখে জাস্ট আমরা কি করব? অঙ্কে মান বসাবো। লক্ষ্য করবেন এই নিয়ম মুখস্থ করে জাস্ট আমরা অঙ্কে কি করব? মান বসাবো। তো দেখেন 1 নম্বরে ক্যাশ বুকের যদি আমাদের করতে বলে তখন ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটর বুক, জমাদানকারীর বইয়ে যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সের টাকাটা আমরা এখানে বসাবো। সেই ব্যালেন্সের টাকাটা এখানে আমরা বসাবো। এরপরে এর সাথে অ্যাড করব কি? নোট রিসিভেবল কালেক্টেড বাই ব্যাংক। নোট রিসিভেবল অ্যাড হবে কি? নোট রিসিভেবল কালেক্টেড বাই ব্যাংক। নোট রিসিভেবল তো সবাই আমরা জানি, নোট রিসিভেবল, ঠিক আছে। নোট রিসিভেবল কালেক্টেড বাই ব্যাংক, যদি ব্যাংক সেটা কালেক্ট করে তাহলে এটা অ্যাড হবে। তার সাথে অ্যাড হবে কি? অ্যাড ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট ইন ব্যাংক স্টেটমেন্ট। তাহলে ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট ইন ব্যাংক স্টেটমেন্ট এই কথাটি যদি থাকে তাহলে সেটা কিন্তু আমাদের কি হবে? অ্যাড হবে। এর সাথে কি অ্যাড হবে? চেক অর ক্যাশ ডিরেক্টলি ডিপোজিট ইনটু ব্যাংক। কোনো একটা কাস্টমার অথবা গ্রাহক অথবা কেউ আমাদের হিসাবে সরাসরি টাকা অথবা চেক জমা দিয়েছে, সেটা কি হবে? ক্যাশবুকের সাথে যোগ হবে। এবার কি আছে? এখান থেকে বাদ দিতে হবে লেস, বাদ দিতে হবে ব্যাংক চার্জ মেনশন ইন দা ডেবিট মেমো। ব্যাংক চার্জ যদি মেনশন করা থাকে বা ব্যাংক চার্জ যদি কেটে নেয় তাহলে সেটা আমাদের কি হবে? ক্যাশবুক থেকে বাদ যাবে। এরপরে আসেন অ্যাড লেস, অথবা অ্যাড অথবা লেস হতে পারে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি যদি হয়। ইরোর, দেখেন ইরোর মানে কি? এখানে দেখেন সুন্দর করে লেখা রয়েছে কি? ইরোর মানে কি? বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি যদি আমাদের সংগঠিত হয় তাহলে আমাদের কি করতে হবে? বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি সংগঠিত হলে সেটা যদি আমাদের ক্যাশ বইয়ে যোগ হওয়ার দরকার হয় তাহলে আমরা সেটা যোগ করব। আর যদি বিয়োগ হওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা বিয়োগ করব ক্যাশ বুক থেকে। এইগুলো যোগ করে যে টাকাটা হবে এই টাকাটার নাম হচ্ছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটার বুক বা ক্যাশ বুক। ঠিক আছে। এটা হচ্ছে ক্যাশ বুকের সাইট। এই এন্ট্রিগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এখানে আমার কিছু করার নাই, আমার বা কোনো কিছু শিখিয়ে দেওয়ার বা বীজগণিতিক সূত্র না যে এটা এইভাবে এইভাবে প্রমাণ করে দিব। এখানে এই লেখাগুলো মনে রাখবেন, এই লেখাগুলো মুখস্থ রাখবেন, অঙ্কের ভিতরে এগুলো থাকবে। বুঝে শুনে জাস্ট যোগ করতে হবে, অ্যাড করতে হবে, লেস করতে হবে। এবার আমরা যদি পাসবুকের ক্ষেত্রে আসি, পাসবুকের ক্ষেত্রে যদি আমাদের করতে বলে তাহলে পাসবুকের ক্ষেত্রেও সেম কাহিনী। ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট,
সেই ব্যাংক স্টেটমেন্ট পাসবইতে যে টাকাটা থাকবে সেটা আমরা বসাবো। এরপরে এর সাথে অ্যাড হবে কি, এর সাথে দেখেন অ্যাড হবে ক্যাশ রিসিভ ইন ডিপোজিটার বুক। ক্যাশ রিসিভ ইন ডিপোজিটার বুক, ডিপোজিটরের বইতে যদি কোনো টাকা রিসিভ করা থাকে সেটা আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড মানে কি, যোগ করা। এরপরে হচ্ছে দেখেন অ্যাড ডিপোজিট ইন ট্রানজিট, লক্ষ্য করেন এই কথাটা বহুতবার আসবে, বহুত মিনিং এ আসবে, অঙ্ক করার সময় সেগুলো আরো বিস্তারিত জানবো। বাট এখন আমি সরাসরি বলে দিচ্ছি, ডিপোজিট ইন ট্রানজিট কথা যদি কোনো জায়গায় উল্লেখ থাকে তাহলে সেটা কি হবে, যোগ হবে। কি হবে, যোগ হবে। কার সাথে যোগ হবে, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্টের সাথে। কার সাথে, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্টের সাথে যোগ হবে। এখান থেকে বিয়োগ হবে লেস চেক ডিপোজিট অর ইস্যু। কোনো চেক যদি আমরা ইস্যু করি তাহলে সেটা কি হবে, বা ডিপোজিটেড করি তাহলে সেটা কি হবে, আমাদের এখান থেকে বিয়োগ হয়ে যাবে। কোথা থেকে, পাসবুক থেকে। কোথা থেকে, ব্যাংক স্টেটমেন্ট অবলিকের পাশে আমি লিখে দিচ্ছি পাসবুক, PASS, পাস বুক থেকে। আর এটা হচ্ছে ক্যাশ বুকের ক্ষেত্রে কিন্তু এবার সেটা দেখাইছি। এর সাথে আমাদের অ্যাড অর লেস হবে ইরোর, বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি থাকলে সেটা অ্যাড এবং লেস হবে, সময়ের উপর ডিপেন্ড করবে। সেটা যখন আমরা অঙ্ক করব তখন অঙ্কের ভিতরে এনটি দু একটা দেখতে পাবো, সেগুলো আমরা যোগ বিয়োগ করে তখন আমরা এখানে বসাবো। এইটা আমরা সরাসরি এখন যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে, আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এইখানে আমাদের কাজ ছিল এই, ঠিক আছে। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট মনে রাখতে হবে। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট একটু সূত্র এইগুলো মনে রাখলে, মুখস্থ রাখলে অঙ্ক হয়ে যাবে। আমি এখন দুটো কথা আপনাদের বলবো, দুটো কথা আপনারা একটু লিখে রাখবেন। খাতা কলম সবাই বের করে রেডি করুন, আমি দুটো কথা বলে দিই, দুটো কথা আপনারা লিখে রাখুন। এক নম্বর হচ্ছে ক্যাশ বুক থাকে আমানতকারীর কাছে। ক্যাশ বুক কার কাছে থাকে, আমানতকারীর কাছে, মানে যার অ্যাকাউন্ট তার কাছে। আর পাসবুক থাকে ব্যাংকের কাছে। লিখে রাখেন, ক্যাশ বুক থাকে আমানতকারীর কাছে। ক্যাশ বুক কার কাছে থাকে, আমানতকারীর কাছে। ক্যাশ বুক থাকে আমানতকারীর কাছে। আর পাসবুক থাকে কার কাছে, ব্যাংকের কাছে। আবারও বলছি, রিপিট করছি, ক্যাশ বুক থাকে আমানতকারীর কাছে আর পাসবুক থাকে ব্যাংকের কাছে। লিখছেন, রানী আপু, লিখছেন? জি ভাইয়া লিখছি। আচ্ছা তাহলে এই হচ্ছে কথা। তাহলে শুরু থেকে একবার রিভিশন দিয়ে আর একবার দেখেন, সূত্র কিন্তু এই, এগুলো আমরা বহুত দিন ধরে দেখেছি, বিভিন্ন জায়গায় 9-10-এও করেছি এগুলো। দেখেন চ্যাপ্টার 12 অ্যাকাউন্টিং ফর এনজিও, এনজিওর হিসাব। এখানে তিন ধরনের অঙ্ক করব, ক্যাশ বুক করব, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস করব, যেটা আমরা এই দুই দিন না একদিন আগে বা এই কয়েক ঘন্টা আগে, 12 ঘন্টা আগেও আমরা গতকাল করেছিলাম। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব। ঠিক আছে, তাহলে ক্যাশ বুক হবে দুই ভাবে, একটা হচ্ছে সিঙ্গেল কলাম যার 8টা ঘর থাকবে, আর একটা হচ্ছে ডাবল কলাম যার 10টা ঘর থাকবে। এখানে কি আসবে, ডেবিট পাশে আসবে ইনকাম আর ক্রেডিট পাশে আসবে এক্সপেন্স গুলা। আচ্ছা, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টের কি কি এন্ট্রি আসবে, কিভাবে করতে হবে, এটা তো আমরা এর আগে 11তম অধ্যায়, যে অধ্যায়টা শেষ করেছি সেখানে দেখেছি। সেম এন্ট্রি গুলাও এখানে থাকবে, এখানে সেম এন্ট্রি গুলাই আসবে। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কিভাবে করতে হবে সেটা দেখেছি, আবারও দেখবো। তাহলে ক্যাশ বুকের ক্ষেত্রে সিঙ্গেল কলামে কয়টা ঘর হবে, 8টা ঘর হবে। ঘরটা কেমন হবে, এই যে দেখাই দিয়েছি। ডাবল কলামে হবে কয়টা, 10টা ঘর। 10টা ঘর কি কি হবে, এই যে দেখাই দিয়েছি। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে সেই মহা গুরুত্বপূর্ণ যেটা আমাদের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণী। টি ফরম্যাটে করব, কি ফরম্যাটে করব, টি ফরম্যাটে। প্রথমে লিখে দিয়েছি ক্যাশ বুক কিভাবে চিনবো আর পাসবুক কিভাবে চিনবো। যদি অঙ্কের ভিতরে বলা থাকে যে ক্যাশ ব্যালেন্স পার বুকস, ক্যাশ ব্যালেন্স পার বুকস অথবা ব্যালেন্স অ্যাজ পার বুক, এই কথাটি বলা থাকলে সেটা ক্যাশ বুক। আর যদি বলা থাকে ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক অথবা ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, তাহলে সেটা পাসবুক। তাহলে পাসবুকের কখন বুঝবো, এই কথাটি বলা থাকলে ক্যাশ বুক, উপরের এই কথাটি বলা থাকলে। এখন আমাদের ক্যাশ বুকে কি কি এন্ট্রি বসবে দেখেন, ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটর বুকে টাকা থাকবে, তার সাথে অ্যাড হবে নোট রিসিভেবল কালেক্টেড বাই ব্যাংক। তার সাথে অ্যাড হবে ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট ইন ব্যাংক স্টেটমেন্ট। তার সাথে অ্যাড হবে চেক অর ক্যাশ ডিরেক্টলি ডিপোজিট ইনটু ব্যাংক। তার সাথে বিয়োগ হবে ব্যাংক চার্জ মেনশন ইন দা ডেবিট মেমো। তার সাথে অ্যাডলেস, যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে সেটা অ্যাডলেস করব, করে আমরা যে ব্যালেন্সটা পাবো এটাই হচ্ছে ক্যাশ বুকের ব্যালেন্স। এরপরে হচ্ছে পাসবুকের ব্যালেন্স কিভাবে পাবো, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, এর সাথে অ্যাড হবে ক্যাশ রিসিভ ইন ডিপোজিটর বুক, এর সাথে অ্যাড হবে ডিপোজিট ইন ট্রানজিট, এর সাথে লেস হবে চেক ডিপোজিট অর ইস্যু, এর সাথে অ্যাডলেস হবে ইরোর, বিভিন্ন ধরনের ভুল। যোগ বিয়োগ করলে আমরা আমাদের টাকাটা পাসবুকের সাথে মিল হয়ে যাবে বা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী। আমি আপনাদের
এই ছকটা মুখস্থ করতে বলবো। আর এগুলোর বিস্তারিত ব্যাখ্যা যখন অঙ্কের ভিতরে এন্ট্রি আসবে তখন সুন্দর করে আমরা পেয়ে যাব। ঠিক আছে?